Assalamu alaikum. Welcome to a brain conversation on Bangladesh's longer term development challenges. আমার নাম জ্যোতি রহমান, আপনাদের সবাইকে স্বাগত। Today we have two guests with us. We've got Rubaiyat Sarwar and Dr. Hossein Zillur Rahman. আমাদের মেইন কথা হবে জিলুর ভাইয়ের সাথে, but before we get into that, maybe Rubaiyat, you could introduce our distinguished guest as well as yourself. অসম্ভব ধন্যবাদ জ্যোতি ভাই। আমি Rubaiyat Sarwar, Managing Director Innovation Consulting, extremely privileged to be here today with one of our stalwart in the industry, Hossein Zillur Rahman স্যারের সাথে। So আমি Rubaiyat, আমি কাজ করি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে, এবং আমি যে বিষয়ে কাজ করি সেই বিষয়ে একজন অসম্ভব রকমের ঋদ্ধ মানুষ আমার সাথে আছেন, হোসেন জিল্লুর রহমান। তিনি বাংলাদেশের পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছেন 2005 সালে। আপনারা অনেকেই তাকে চিনেন অ্যাডভাইজার হিসেবে, প্রিভিয়াস অ্যাডভাইজার হিসেবে, এবং তিনি বাংলাদেশ পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে আছেন, এবং তার অসংখ্য অভিজ্ঞতা আমাদের বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি নিয়ে, অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে, প্রগতি নিয়ে, এবং অতি অবশ্যই আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনীতি এবং রাজনীতির মধ্যে যে দুটো সম্মিলন, সেখানেও তার অসম্ভব শক্তিশালী অভিজ্ঞতা আছে। আমরা আজকে তার কাছ থেকে বিষয়গুলো নিয়ে শুনবো। ওয়েলকাম টু দ্য শো জিলুর ভাই। ধন্যবাদ। সো শুরু করি তাহলে। প্রশ্ন এটা ঠিক ইন্টারভিউ না, কিন্তু ইটস এ কনভারসেশন, বাট ইন প্র্যাকটিস আমরা আপনার কথাই বেশি শুনবো। সো আমরা কথা বলতে চাচ্ছি লঙ্গার টার্ম ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস। আমাদের তো ফর ভেরি জাস্টিফায়েবল রিজন সবাই আমরা যখন এটা রেকর্ড করছি আজকে জানুয়ারির 28 তারিখ 2025, আমরা সবাই নিয়ার টার্ম ইস্যুস নিয়ে কনসার্ন, সেটা ইকোনমিক অর পলিটিক্যাল। কিন্তু আমাদের তো বছরের শেষে যদি সব কিছু ঠিকঠাক মতো হয়েও যায়, যে একটা পিসফুল ডেমোক্রেটিক ট্রানজিশন হয়ে গেল, ইকোনমি স্টেবিলাইজ করলো, রিজার্ভ ড্রপ করলো না, সব কিছু ঠিকমতো হলে পরেও উই উইল হ্যাভ ম্যাসিভ লঙ্গার টার্ম চ্যালেঞ্জেস। আমরা তো তখনও একটা ডেভেলপিং কান্ট্রি থাকবো, তখনও আমাদের পভার্টি থাকবে, তখনও আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জ থাকবে, অনেক কিছু। আমরা যদি 5টা অথবা হোয়াট এভার নাম্বার ইউ ওয়ান্ট টু পুট অন ইট, ফিউ কি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস বলি, আপনার মধ্যে সেগুলি কি, সেখান থেকে শুরু করি। ঠিক আছে। বাংলাদেশের মতো দেশে সমস্যাও অফুরন্ত, অসংখ্য, এবং ডিসকাস করার মতো ইস্যুরও সংখ্যার অভাব নেই। তবে যদি এই মুহূর্তের বিষয় ছাড়াও লঙ্গার টার্ম যেটা বলছেন ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস, আমি 5টা বিষয়কে হাইলাইট করব। একটি হচ্ছে যে ঘুরে ফিরে বাংলাদেশ অনেক দূর এসছে। আমরা খুবই দারিদ্র্যপীড়িত ছিলাম, এক ধরনের রেজিলিয়েন্স এতে বেস তৈরি হয়েছে, অনেক ধরনের পরিবর্তনও হয়েছে বটে। তবে এখনো আমাদের প্রবৃদ্ধির যে বলা যায় যে মডেল, যেটা নিয়ে আমরা এখনো কাজ করছি বা আমাদের চিন্তার মধ্যে যেটা আছে এবং বাস্তবেও যেটা করছে, সেটা এখনো আমরা একটা সস্তা শ্রমের অর্থনীতি হিসাবেই জিনিসটাকে, বাংলাদেশের অর্থনীতি আপনি যদি দেখেন কোন দুইটি খাত বাংলাদেশকে নিয়ে এসে, এখনো ওই দুটি খাত নিয়ে আমরা আলোচনা করতে থাকি, তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স। দুইটারই সেলিং পয়েন্ট হচ্ছে চিপ লেবার। আমাদের অর্থনীতির সেলিং পয়েন্টকে আমরা চিপ লেবারটাকেই এখনো কিন্তু বলছি, এবং এটা ঘুরে ফিরে ওটাতেই আছে। এই জায়গায় একটা উত্তরণ দরকার। আমাদের অর্থনীতির সেলিং পয়েন্ট কি হবে? এটা এখনো 2025-এও এটাও এখনো চিপ লেবার। এখান থেকে উই হ্যাভ টু ক্রিয়েট আমাদেরকে নতুন সেলিং পয়েন্টটা তৈরি করতে হবে। তার কিছু আমাদের অনেক কিছু কিন্তু আছে, চিপ লেবার ছাড়াও অনেক কিছু আছে, অনেক ছোট ছোট খাত হয়েছে। কিন্তু ঘুরে ফিরে বড় যদি দেখি, ঘুরে ফিরে কিন্তু ওইটাই তৈরি পোশাক খাতের রেমিটেন্স,
এবং আপনি যদি দেখেন মানে অনেক there are many ব্যাম্বু শুটস, কিন্তু ওগুলো হয়নি, একটা গ্র্যাজুয়েট করেন একটা বড় ধরনের খাতে। সো এইখানে এটা একটা ইস্যু, এই যে আমাদের সেলিং পয়েন্ট চিপ লেবার থেকে আমরা কি উত্তরণ ঘটাতে পারবো কিনা, এটার সাথে সম্পৃক্ত আছে দ্বিতীয় মেজর পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের শিক্ষা এবং হিউম্যান ক্যাপিটাল। এই যে ইন্টারফেস, এটা কিন্তু এটার সাথে কিন্তু ওই আগের ইস্যুটারও লিঙ্কড। চিপ লেবার থেকে আমরা যে প্রোডাক্টিভ লেবার অথবা সেলিং পয়েন্টটা নতুনভাবে উপস্থাপন করব, সেখানে শিক্ষার বিষয়টার সমাধানটা অত্যন্ত জরুরি। এখানে আমাদের একটা সময় ছিল যে বাংলাদেশে তখন শিক্ষাকে বলা হতো যে যেটাকে আমরা বলি সোশ্যাল মোবিলিটি বা সামাজিক উত্তরণের বাহন। শিক্ষা এখন হয়ে গেছে আমাদের যে সামাজিক যে বৈষম্য, ইনইকুয়ালিটি, তার অন্যতম চালক হয়ে গেছে শিক্ষা। বিশেষ করে মানসম্মত শিক্ষায় মুষ্টিমেয় লোকের সুযোগ আছে, আর বিশাল সংখ্যকের শিক্ষার সুযোগ আছে, কিন্তু সেটা হচ্ছে নিম্নমানের সার্বজনীন শিক্ষা। শিক্ষার বিষয়টাকেও আমাদের সমাধান করতে হবে, আমরা পারছি না। এই মুহূর্তে ছিল অন্তর্বর্তীকালীন সরকারও এখানে এক ধরনের স্থবিরতার মধ্যে পড়ে আছে। এখানে নানা জায়গায় কাজ করতে হবে, শিক্ষার দর্শন ইত্যাদিতে, ওগুলো নিয়ে পরে আমরা নানা আলাপ করতে পারি। তো এইটা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি লঙ্গার টার্ম, ওই যে এটাও এগুলোর সাথে সম্পৃক্ত, যে আমরা রেমিটেন্সের করলাম, এই যে তৈরি পোশাক খাতের উপর ভর করে আসলাম, নতুন একটা বিষয় উপস্থাপন করা দরকার। নতুন গ্রোথ ড্রাইভার কারা, প্রবৃদ্ধির চালক কোনগুলো হবে, এই প্রশ্নের উত্তর খোঁজা দরকার। এইখানে কিন্তু এটা আমলারা যদি খুঁজে, তাহলে আরো 5টা প্রজেক্ট পাবে, এবং সেটার বই অনেক বিদেশি কনসালটেন্ট আসবে, কিছু রিপোর্টও পাবে। কিন্তু আমি বলছি তার বিয়ন্ডে যেতে হবে, আসলে ভাবতে হবে যে প্রবৃত্তির নতুন চালকগুলো কোনগুলো হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থ যে বিষয়টাকে বলবো সেটা হচ্ছে যে ডেটা। শুধু ডেটা নয়, মানে একটা তো এখন আমরা পরিসংখ্যানের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এটাও মনে করি যে বাংলাদেশ এখন যে একটা নতুন জায়গায় এসছে, আমরা কিন্তু এখনো আমরা কোথায় যেতে চাই, আমাদের গন্তব্য এখনো কিন্তু গন্তব্য কোথায় পৌঁছতে চাই সেই দার্শনিক ধারণাগুলো তৈরি হচ্ছে, কিন্তু এখনো আন্তর্জাতিক সংস্থা, এই এলডিসি গ্র্যাজুয়েশন, এটার কথা যদি বলেন, কোন দেশগুলো এটা নিয়ে খুব নিজেদের মধ্যে খুবই উজ্জীবিত ইত্যাদি থাকে। এলডিসি গ্র্যাজুয়েশন তো একটা বিশ্বব্যাংকের একটা ইয়ার্ডস্টিক তৈরি, এটার তো আলাদা কোনো গুরুত্ব নাই, বরঞ্চ এটার সূত্র ধরে কিছু সুযোগ সুবিধা আন্তর্জাতিক পরিমণ্ডলে পাওয়ার বিষয় আছে। আমি বলছি যে আমাদের এই চতুর্থ যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, যে আমরা আমাদের গন্তব্যটা কি, সেই গন্তব্য নিয়ে চিন্তার জগৎটাকে উই হ্যাভ টু ফ্রি ফ্রম দি, এই যে আরোপিত কিছু ধারণা, আরোপিত কিছু গন্তব্যের দর্শন থেকে মুক্ত হওয়া দরকার। আমাদের কোয়ালিটি অফ লাইফকে আমরা কিভাবে করব ইত্যাদিতে, এবং সেখানে আবার ইউএনডিপির কোয়ালিটি অফ লাইফের উপর পড়ে গেলে হবে না। আমি বলছি আমাদের কোথায় যেতে চাই, ওই আলোচনাটা অ্যাকচুয়ালি দেশের মধ্যে ফিরিয়ে আনতে হবে। সামগ্রিকভাবে দেশ এখানে চিন্তা করতে হবে আমাদের গন্তব্যস্থান কোথায়, এবং এখানে বাংলাদেশের যে ভৌগোলিক, অর্থনৈতিক, এই মুহূর্তের যে কনটেক্সচুয়াল বাস্তবতা, সেই আলোকে আমরা কোন দিকে আগাবো, এই আলোচনাটা, এটা এক ধরনের বলতে পারেন যে অর্থনৈতিক দর্শনের একটা বিষয়,
যেটা আমি একটা ইম্পর্টেন্ট লঙ্গার টার্ম চ্যালেঞ্জ হিসেবে দেখি। না হলে আপনি দেখেন যে এই করার ফলে এমডিজি, এসডিজি এগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এমডিজির অন্যতম একটা সাইড ইফেক্ট আমি বলবো, সেটা হচ্ছে আমাদেরকে এটা উৎসাহিত করেছে খণ্ডিত চিন্তার মধ্যে কর্মকাণ্ডকে চিন্তা করা। স্কুলে ঢোকাও, এনরোলমেন্ট একমাত্র সূচক, এটাতে সব পুরস্কার পেতে পারছি, সবাই বাহবা নিচ্ছে, মানের কথাটা ওখানে আনতে পারেনি। এই যে খণ্ডিত সূচকের বিষয়টা কিন্তু আসছে ওখান থেকে, সেই জন্য আমাদের অর্থনৈতিক দর্শনের জায়গাটা খুবই জরুরি। এবং পঞ্চম যেই বিষয়টা বলবো, আরো অনেক আছে কিন্তু আমার কাছে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পঞ্চমটা হচ্ছে রাজনীতি এবং অর্থনীতির আন্তঃসম্পর্ক কি, পলিটিক্যাল ইকোনমি। বাংলাদেশে আসলে অর্থনীতির চেয়ে রাজনৈতিক অর্থনীতি নিয়ে আলোচনাটাই খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে 15 বছরের যে একটা স্বৈরশাসন তৈরি হলো, সেটা স্বৈরশাসনটা দিকটা আমরা খুব বেশি আলোচনায় আছে, তার যে নিষ্ঠুরতা, গুম খুন ইত্যাদি, কিন্তু এক অর্থে অর্থনৈতিক যে মডেল যেটা তারা দাঁড় করিয়েছিলেন, সেটাও কিন্তু একটা অন্যতম একটা অনুষঙ্গ এই ইয়েতে। তো আমাদের এই যে রাজনীতি এবং অর্থনীতির সম্পর্কটা কিরকম হবে, ক্ষমতা একটা ইকোনমিক ফ্যাক্টর হিসেবে কিভাবে কাজ করে, রাজনীতি কতটুকু, রাজনীতি এবং অর্থনীতির আন্তঃসম্পর্কটার মধ্যে আমলাতন্ত্র কিভাবে সেখানে উপস্থিত, এই বিষয়গুলো করা যাবে। তো আমি মোটা দাগে এই 5টা লঙ্গার টার্ম চ্যালেঞ্জ দেখছি আমাদের এই এখন যে একটা রাজনৈতিক উত্তরণের তাড়না চলছে, এটার পেছনে কিন্তু এই 5গুলো যদি না করতে পারি, তাহলে ঘুরে ফিরে আবারও অসন্তোষের জায়গা আসবে। Fascinating. So I have a lot of follow-up questions. Rubaiyat, do you have anything? I do. And I'm very privileged, as I said. আমি আপনার যে 5টা পয়েন্ট বললেন, actually many of these আমি গত 6 মাসে অপেক্ষা লিখছি একটা পর একটা করে to bring this to notice. আপনি যে সস্তা শ্রমের অর্থনীতির কথা বললেন, I recently wrote about it, the cheap labor conundrum, যে আমরা কিভাবে এটা থেকে বের হব। এখানে আরেকটা বিষয় যেগুলো আপনি হয়তো আরো আলোকপাত করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতিবিদদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে, যে আপনি বলেন রাজনীতি এবং অর্থনীতির সংশ্লেষ, তো সবসময় একটা প্রশ্ন থাকে যে শ্রম ঘন অর্থনীতি তৈরি করতে হবে। এবং আপনি দেখবেন যে ইকোনমিক পলিসি মেকিং এ শ্রম ঘন অর্থনীতি তৈরি করতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্ট্র্যাটেজিগুলো যখন আসে, তখনই কোয়েশ্চেন করা হয় যে কতগুলো জবস ক্রিয়েট করা হবে, এবং জবসগুলো হচ্ছে সব কিন্তু পুয়ার কোয়ালিটি জবস। সো দ্য কোয়ালিটি অফ জবস ইজ পুয়ার। ওইদিকে আমি আবার এটার সাথে যে শিক্ষার কথা যেটা বললেন, যেটা নিয়ে আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম, যে একদিকে আমরা অনেক গ্র্যাজুয়েটস পাস করাই দিচ্ছি, অন্যদিকে আমরা প্রমোট করতেছি হচ্ছে চিপার লেবার। দেখেন দ্য ডিসকানেক্ট বিটুইন দ্য ডিমান্ড সাইড অ্যান্ড দ্য সাপ্লাই সাইড অফ দ্য জব মার্কেট। হ্যাঁ, এডুকেশন একদিকে, জবের দিক নির্দেশনা আরেক দিকে, এবং সেটার সাথে চলে আসতেছে আপনি যেটা বললেন যে রেমিটেন্স ডিপেন্ডেন্স অ্যান্ড সো অন সো ফোর্থ। সো কিছু না পেরে এখন আবার চিপ রেমিটেন্সের দিকে পাঠায় দাও, বিকজ জায়গা নাই। হ্যাঁ, তো তারপরে যদি আমরা চিন্তা করি যে আপনার শিক্ষার ওভারঅল যে কারিগরি শিক্ষা আপনার এবং স্কিল বেসড এডুকেশন, এগুলো নিয়ে প্রচুর আপনার কথা হয়েছে, কিন্তু উল্টোভাবে যেটা করা হলো সেটা হচ্ছে এতবার ছুরি কাছে চালানো হলো পুরো শিক্ষা ব্যবস্থা। আমি যদি এডুকেশন নিয়ে কাজ করি, বাচ্চাদের নিয়ে কাজ করি, অনেক জায়গায় মানে আনবিলিভেবল স্ট্রেস, টিচাররা জানে না কি করবে, বাচ্চারা জানে না কি করবে, একবার এক সিস্টেমে কাজ করছে। সো এই ডিসকন্টিনিউটি ইন দ্য এডুকেশন পলিসি এবং নট হ্যাভিং আ ক্লিয়ার ভিশন যে আমরা কই যাইতে চাই। তো যেটা আরেকটা যেটা বললেন যে এটার সাথে সম্পৃক্ত হচ্ছে নিউ গ্রোথ ড্রাইভার, এবং সেটার সাথে একটা খুব অন্তরঙ্গ সম্পর্ক হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশের আইডেন্টিটি, আমরা কি হতে চাই। পলিটিক্যাল রেটরিকে বলে সিঙ্গাপুর হতে চাই, এখন বাংলাদেশ তো সিঙ্গাপুর হবে না, ইটস আ পলিটিক্যাল রেটরিক, রাইট? সো কিন্তু হোয়াট ক্যান বাংলাদেশ ট্রুলি বিকাম গিভেন দ্য রিসোর্সেস দ্যাট উই হ্যাভ, এই কোয়েশ্চেনটা নিয়ে কেউ আপনার অবজেক্টিভ আলোচনা করে না, সবকিছু হচ্ছে কোয়ালিটেটিভ এবং পলিটিক্যাল আলোচনা। তো হু উইল সেট দ্য টোন? ভবিষ্যৎ পলিটিক্যাল পার্টিও কি টোনটা সেট করবে? আমরা কি তাদের উপরে বিশ্বাস রাখতে পারি, নাকি তারাও এই প্রোপাগান্ডা মেশিনে চলে যাবে? এবং ফাইনালি যেটা হচ্ছে যে রাজনীতি অর্থনীতির আন্তঃসম্পর্ক এবং ডেটা, এটার সাথে আমার আরেকটা জিনিস একটু আপনার মতামত জানতে চাই, যে
আমি অনেক পেপার আমি রিভিউ করেছি আপনার যখন ইউডিসি গ্র্যাজুয়েশন আপনি বললেন যে এটা কোনো মানে নাই, কিন্তু এটাতে আপনি দেখবেন যে there are plethora of research works trying to find out যে এলডিসি গ্র্যাজুয়েশন হইলে আমার যদি ইউ জিএসপি সুবিধা চলে যায় আমি আরেকটা জিএসপি কিভাবে পাবো। আমার কাছে মনে হয় যে এটা একটা রিগ্রেসিভ ইকোনমিক পলিসি, যে আমি কনস্ট্যান্টলি আপনার খুঁজতে থাকবো একটা ফ্যাসিলিটি কিভাবে পাবো, 1.5% সুবিধা কেউ 2%, এটা আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরির সাথে যায় না। উই আর নট ক্রিয়েটিং সাস্টেইন কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এই তাহলে জাস্ট আমি কিছু পয়েন্ট অ্যাড করলাম, বাট দিস আর বুলস আইস, এই পয়েন্টগুলোকে নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। সো ফ্যাসিনেটিং দুজনের থেকে সো ইফ উই সামারাইজ অল অফ দ্যাট ইন্টু 5টা থেকে আরও শর্ট করে 2টাতে, হ্যাঁ, একটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ন্যাশনাল ভিশন, আর আরেকটা হচ্ছে নিউ গ্রোথ ড্রাইভার্স অ্যান্ড এডুকেশন, হিউম্যান ক্যাপিটাল। আমি যদি জাস্ট দুটো করি অ্যান্ড দেন ইচ অফ দেম মানে কনভারসেশনটা চ্যানেল করি। সো প্রথমে যদি আমরা পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ন্যাশনাল ভিশন সেটা নিয়ে করি, ইটস অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং যে 6 মাস মানে শেখ হাসিনা সরকার পতনের 6 মাস পরেও আমি তো অনেক কথা হচ্ছে, অনেক ডিবেট হচ্ছে, ডিসকাশন হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে হচ্ছে বা পার্টিগুলি করছে, নতুন রাজনৈতিক দল যারা করার চেষ্টা করছে, ছাত্র যুবকরা তাদের ইয়েতে হচ্ছে, অনেক কিছু কথা হচ্ছে। আ লট অফ দিস থিংস মানে অ্যাকচুয়াল পলিটিক্স ইজ অ্যারাউন্ড কোয়াইট জাস্টিফায়েবলি ইটস অ্যারাউন্ড দ্য কনস্টিটিউশনে কী থাকবে, আর এগুলি মানে কনস্টিটিউশনাল রিফর্ম, লোকাল গভর্নমেন্ট রিফর্ম, ইলেকশন রিফর্ম, সেগুলি নিয়ে হচ্ছে। লট অফ ডিসকাশনস আর হ্যাপেনিং অ্যাবাউট মানে আইডেন্টিটি পলিটিক্স, যে মানে আপনার প্লুরালিজম, রোল অফ ইসলাম, এরকম হিস্টোরিক্যাল ডিবেটস অ্যান্ড সো অন। কিন্তু যেটা নিয়ে আমি দেখছি না কারোরই কোনো কথা সেই অর্থে যে আসলে আমাদের পলিটিক্যাল ইকোনমি মডেলটা কী হবে, আমাদের রুবাই যেটা বললো, আপনি যেটা বললেন যে আমাদের লং টার্ম ভিশনটাকে আমরা বাংলাদেশে কী দেশ দেখতে চাই, সেটা কী করতে চাই টাইপের আর কি। সো হোয়াই ডু থিঙ্ক দ্যাট ইজ, যে আসলে প্রথম আমরা তো আলটিমেটলি আলোচনা করতে চাই যে কী হওয়া উচিত, বাট বিফোর গোয়িং দেয়ার হোয়াই ডু থিঙ্ক যে আসলে আমরা এই নিয়ে কথাই বলছি না? এটার অনেক ধরনের দিক থাকতে পারে। একটা বিষয় যে এখানে আমি মানে আমরা যেটাকে সিভিল সোসাইটি এই যে কেন বলছি না তার একটা উত্তর খুঁজতে হবে সিভিল সোসাইটি থেকে। কারণ এগুলো ধরেন সরকারের অবভিয়াসলি পলিটিক্যাল ট্রানজিশন তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়ে থাকে। যে কথা শুনছি না বললেন, যেটা লিখছে লোকজন, লিখছে না যে তা না, কিছু কিছু লিখছে, বাট আমি বলছি একটা বড় ধরনের এজেন্ডা সরকারের মধ্যে একটা গ্যাপ আছে, ইন এ সেন্স দ্যাট ফর এক্সাম্পল এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় ধরনের একটা গ্যাপ আমি দেখি যে দে আর নট এঙ্গেজ উইথ দি ইকোনমিক অ্যাক্টর, বিজনেস কমিউনিটির সাথে কোনো আলোচনা নেই। বলা যখন হলো তখন বলে একজনকে তো কমার্স মিনিস্টার বানিয়েছে। ইজ দ্যাট দ্য এন্ড অফ এঙ্গেজিং উইথ দি বিজনেস সেক্টর? বিজনেস সেক্টরের সাথে আসলে কোনো ইয়ে নাই, এবং নট জাস্ট উইথ নোন ফেসেস, বিগ অ্যাক্টার্স, এফবিসিআই, তারাও তো সবাই অনেকে তো বিজনেসম্যানও না যারা এসব পদ দখল করেছিল। But there are lots of entrepreneurs in Bangladesh যারা ইয়ে করে। সো আমি বলছি যে এই যে আমরা কেন এটা নিয়ে ইয়ে করছি না, কারণ এক অর্থে ইকোনমির বিষয়টাকেও আমি আমাদের একটা দুর্বলতা দেখি, যে ওয়ে আমরা অর্থনীতি নিয়ে বাংলাদেশে আলোচনা করি এবং এটাকে কোনো সময় রাজনৈতিক অর্থনীতির পর্যায়ে উন্নীত করতে পারি না। একটা বিষয় হচ্ছে যে মানে অর্থনীতির আলোচনাটা ইজ এ ডিসকাশন অফ দ্য এক্সপার্টস এই হিসাবে দেখতে অভ্যস্ত, এবং এটা এক ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রভাব, সিভিল সোসাইটির মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অভাব আরও বেশি অ্যাকচুয়ালি। সো এক অর্থে এই যে ইটস এ ডিসকাশন অফ দ্য এক্সপার্টস, সেখানে ওরা তো জানে কি করতে হবে, এবং ইট ইজ টেকেন এজ সেলফ এভিডেন্ট যে ইকোনমিক্স ইজ এ
খুব টেকনিক্যাল বিষয়, এটা যারা এক্সপার্ট তারাই শুধু চিন্তা করতে পারবে। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ওই যারা পলিটিক্যাল মাস্টার্স বা পলিটিক্যাল লিডার্স তারাও কিন্তু এই জায়গাটাকে, যে অর্থনীতির জায়গাটাকে, তারাও এক ধরনের দে সিড দি গ্রাউন্ড, যে অর্থ মানে এটা ঠিক আছে এক্সপার্টসদের দিয়ে এটা করে ফেলা যাবে ইত্যাদি ইত্যাদি। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আলোচনাটা ওইভাবে হচ্ছে না। আমার দৃষ্টিতে আলোচনা হচ্ছে না এই কারণে যে আমাদের চিন্তার কিছু ঘাটতি আছে। অর্থনীতির বিষয়টা এক্সপার্টদের বিষয়, সুতরাং ঘুরে ফিরে তারাই করবে। এবং ইকোনমিস্টরাও, আমি এখন সেলফ ক্রিটিক্যাল হতে পারি, আমরা ইকোনমিস্টরাও উই অলসো এজিউম, আমরা তো নিজেদের ব্রাহ্মণ ক্লাস হিসাবে চিন্তা করি পেশাজীবীদের মধ্যে। সো আমরা ভাবি যে এগুলো টেকনিক্যাল বিষয়, এগুলো করতে হবে। কিন্তু টেকনিক্যাল বিষয় একটা লেভেলে সার্টেনলি বিষয়, কিন্তু আমি বলছি সমাজের মধ্যে আলোচনা। যার ফলে ইউ আর রাইট যে কেন আমাদের নতুন রোড ড্রাইভার্স কোনগুলো হবে এগুলো নিয়ে আলোচনাটা সেখানে নাই। কেন আমরা কেন এটা করতে পারছি না যে অর্থনীতির যে চাহিদাগুলো বিভিন্ন স্তরের যে ইকোনমিক অ্যাক্টার্স আছে তাদের চাহিদাগুলোকে এক অর্থে ন্যাশনাল ভয়েস হিসাবে, এসএমই যেমন এসএমইর প্রয়োজনগুলো, ওয়ার ইজ দি ভেহিকেল, কোনো নাই যার মাধ্যমে তারা তাদের পেইনগুলো, তাদের প্রয়োজনগুলো বলতে পারবে। আরও একটা কারণ এই যে এক্সপার্ট হওয়ার যে বিষয়টা, এটা আরেকটা হচ্ছে আমরা তো রাজনৈতিক অর্থনীতি শব্দটা ব্যবহার করছি, বাট ওখানে একটা নুয়ান্স আনতে হবে। এই যে রাজনৈতিক অর্থনীতির মধ্যে ওই রাজনৈতিক যে শব্দটা ইউজ করছি সেখানের মধ্যে কিন্তু বিউরোক্রেটিক পার্টও অ্যাড করতে হবে। পলিটিক্যাল বিউরোক্রেসি অ্যান্ড ইকোনমি। আমার সুপারভাইজার ছিলেন পিএইচডির সময়, ফেমাস সোশিওলজিস্ট হামজা আলাবি। ওনার একটা কনসেপ্ট ছিল, থিঙ্কিং অফ সোসাইটিস লাইক আওয়ার, সেটা হচ্ছে দ্য ওভার ডেভেলপড স্টেট। ইফ ইউ লুক এট আওয়ার হিস্ট্রি, আমাদের ইফ ইউ গো ব্যাক, সেই ব্রিটিশ কলোনিয়াল টাইমে কংগ্রেস হলো, তারপরে মুসলিম লীগ হলো, তারপরে আওয়ামী লীগ হলো, তারপরে অনেকগুলো হলো, কিন্তু পলিটিক্যাল ক্লাসের ইমার্জেন্সের পাশাপাশি প্রি এক্সিস্টিং বিউরোক্রেসি ইজ আর্লিয়ার। কর্নওয়ালিস 1793 তখন থেকে, আর এই পলিটিক্যাল ক্লাস আসছে কিন্তু 1885-এ কংগ্রেস ফর্ম হলো, তারপরে মানে আরো পরে আসলো। এইখানে এই যে পলিটিক্যাল ক্লাস, দে আর নট দেয়ার অর্থে, দে আর পলিসি সোয়ে ওভার দি স্টেট মেশিনারি, এটা দে স্ট্রাগল টু স্ট্যাবলিশ। এই যে হাসিনা সরকার খুবই কন্ট্রোল ছিল বটে, বাট ইট ওয়াজ নট এ পলিসি সোয়ে, ইট ওয়াজ মোর লাইক আমার চাহিদা, আমার দুর্নীতির সুযোগগুলো, এগুলো হাত দেওয়া যাবে না। কিন্তু পলিসি সোয়ে ঘুরে ফিরে সেই মধ্যেই থাকে, মানে দি স্টেট, দি ব্যুরোক্রেসি ইত্যাদি। এইখানে আই থিঙ্ক আমাদের একটা বড় ধরনের রিথিঙ্কিংয়ের প্রয়োজন আছে। বিভিন্ন পলিটিক্যাল ক্লাসকে আমি তো মনে করি যে হাউ টু ম্যানেজ দি ইকোনমি, এই ধরনের একটা কোর্স অ্যাকচুয়ালি চালা করা উচিত, যার অডিয়েন্স হবে বা যার শিক্ষার্থী হবে রাজনীতিবিদ, তরুণ যারা আছে তারা এবং অন্যান্যরা। সো এটা একটা, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি কেন এই বিষয়গুলো যে গুরুত্ব নিয়ে আলোচনা হওয়া দরকার সেভাবে হচ্ছে না। This is, Zibur bhai, this is part of the reasons. I wouldn't be so presumptuous to say যে আমরা কাউকে কোর্স করে শিখাতে যাচ্ছি, but the fact that আমরা কথাগুলি বলছি, this is exactly the idea to talk about this kind of things. No, I think you're very much right যে politicians cede a lot of ground. এখনো আমরা যদি দেখি যে লার্জার পলিটিক্যাল পার্টিস যারা আছে, দে থিঙ্ক যেরকম যে ঠিক আছে আমরা যখন ক্ষমতায় যাব ইকোনমিক ইস্যুসগুলি আমরা ভালো লোককে বসাবো। ভালো লোক মানে কি? টেকনোক্র্যাটস, হ্যাঁ, হুয়েভার দে মে বি, উইদাউট নেমিং ইন্ডিভিজুয়ালস। এরকম যে
অমুক তো আছেন উনি কোয়ালিফাইড লোক, ওনাকে বসাবো, আমরা তো আর আওয়ামী লীগের মতো অত খারাপ না, অত ছুটি করবো না, সো থিংস উইল বি ফাইন। বাট নতুন রাজনৈতিক দল যারা হচ্ছে, যে ছাত্ররা বা এর আর কি, আপনি যদি তাদের সাথেও কথা বলেন, দে আর টকিং অ্যাবাউট নিউ পলিটিক্যাল সেটেলমেন্টস, রাজনৈতিক বন্দোবস্ত অ্যান্ড সো অন, বাট দেন ইফ ইউ আস্ক দেম অর ইফ ইউ পোজ টু দেম যে ওকে হোয়াট ইজ ইউর ইকোনমিক ভিশন, নট টেকনিক্যাল যে এরকম যে তুমি এক্সচেঞ্জ রেট কী করবা, মানে উই আর নট গেটিং ইনটু দোজ থিংস, ব্রড ভিশন যেরকম যে ডু ইউ থিঙ্ক দ্যাট ডেভেলপমেন্ট ইজ বেস্ট অ্যাচিভড থ্রু bottom up participation, or do you think it's best achieved or most efficiently achieved through growth and trickle down? একদম ভেরি মানে গ্র্যান্ড কনসেপচুয়াল লেভেলে, ইভেন দেয়ার ইটস নট ভেরি ক্লিয়ার যে মানে, বিকজ ইট সিমস টু মি যেরকম যে ওই চিন্তাটাই এখনো হয়নি, বিকজ দেয়ার ইজ দিস প্রিকনসেপ্ট নোশন যে ইকোনমিক ইস্যুস তো টেকনিক্যাল জিনিস, টেকনোক্র্যাটরা আওয়ামী লীগ খুব খারাপ করছে বিকজ ওরা টেকনোক্র্যাটদের কথা শোনে নাই, চুরি করছে। আমরা তো চুরি করবো না, আমরা ভালো লোকদেরকে, কোয়ালিফাইড লোকদেরকে ভালো জায়গায় বসিয়ে দিব, ওনারা সব কিছু ঠিক করে দিবে। এটা মানে অ্যাটলিস্ট সেটা খারাপ না, মানে না, sure. খারাপ লোকের চেয়ে ভালো লোক বসানো Definitely. is a positive thing. Positive thing, অবশ্যই absolutely. সেটা চিন্তা করতে চুরি না করা is also a হবে। positive thing. এখানে আমি হ্যাঁ, বলো, বলো। না, এখানে আমি একটা ইম্পর্টেন্ট ইস্যু দেখি, সেটা হচ্ছে যে আমাদের দেশে পলিটিক্স ইকোনমিকে নিয়ে কিন্তু মানে আপনার Politics decided হয় না, না। হ্যাঁ। Politics is politics, economics is economics. Unless জিনিসপত্রের দাম বেড়ে যায়। Unless জিনিসপত্র, exactly. হ্যাঁ। So আপনার একটা অ্যাডভান্স ইকোনমিতে ইটস অল অ্যাবাউট ইকোনমিক্স, যে তুমি আমাকে কি দিচ্ছ, আমার শিক্ষা, চিকিৎসা, আমার আপনার ট্যাক্স ব্র্যাকেটস এন্ড অলসো প্লেজ যখন করে, যখন ইলেকশন হয়, these are the deciding factors. And left and right এর ওই ফিলোসফিক্যাল মানে হ্যাঁ, ইয়েটা থাকে আর কি, ডিফারেন্সিয়েশনস গুলো থাকে, Yeah. মানুষজন জানে যে ওর অ্যালাইনমেন্ট এটা, ওর অ্যালাইনমেন্ট এটা, এ আসলে ট্যাক্স বাড়বে, এ আসলে ট্যাক্স কমবে, এ আসলে আপনার আমার এখানে আপনার সুযোগ তৈরি হবে, এ আসলে তৈরি হবে না, এর আপনার মোর আপনার লেবার শ্রেণীর এমপ্লয়মেন্ট বাড়বে, ওর হোয়াইট কলারের এমপ্লয়মেন্ট বাড়বে, একটা দিক নির্দেশনা থাকে, একটা ক্ল্যারিটি থাকে। আমাদের পলিটিক্যাল পার্টিকুলার কোনো মানে কোনো ইকোনমিক ইয়ে নাই, স্ট্যান্ড পয়েন্ট নাই যে আমি এটা আই স্ট্যান্ড ফর দিস গ্রাউন্ড, এটা তৈরি হয় নাই। এবং যেহেতু আমরা এমন একটা পয়েন্টে আছি বাংলাদেশে যেখানে দ্য প্রিভিয়াস সিস্টেম হ্যাজ বিন ডিসম্যান্টলড অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট দ্য ফিউচার সিস্টেম ফর বাংলাদেশ, এবং সেই সিস্টেমে কিন্তু এই ডিসকাশনটা শুড টেক সেন্ট্রাল প্লেস। কিন্তু এখনো যা হচ্ছে আনফরচুনেটলি কোথাও আপনার this is not taking the center stage. But এখানে আমি I would not like to put the politicians on the কাঠগড়ায় দাঁড় করাতে। No, sure. বাট আমি মনে করি অর্থনীতি নিয়ে আলোচনাটার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার মূল দায়িত্ব is the civil space, more than the politicians. Okay. They are the ones who should really bring it to this এই যে নতুন গুড ড্রাইভার্স গুলো কোথায় হবে, হাউ ডাজ এসএমইদেরকে আমরা কিভাবে করব, সামনে নিয়ে আসবো, এডুকেশন পলিসির সাথে ইকোনমিক পলিসি কিভাবে ম্যারি করব, এই আলোচনাগুলো আনার দায়িত্ব কিন্তু পলিটিশিয়ানদের চেয়েও আমি মনে করি সিভিল গ্রুপস মানে নাগরিক সমাজ যেটা, তাদের দায়িত্ব আরো বেশি, ইকোনমিস্টদের এই দায়িত্ব অ্যাকচুয়ালি বেশি। তারা তাদের যে মানে এজিউমড একটা এক্সপার্টিজ আছে, এই শুড বি ডিপ্লয়েড ফর দিস পারপাস। I would be a bit wary of politicianরা are failing to bring this. That's not the correct framing. Sure. তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের সাথে এঙ্গেজ করতে হবে, কিন্তু বিষয়গুলো সামনে নিয়ে আসার সেই ক্ল্যারিটি অফ থট, মানে শিক্ষা নিয়ে যেমন চিন্তা করি, লেটস জাস্ট গেট ডাউন টু, এখানে কিন্তু এগেইন শিক্ষা নিয়ে চিন্তার মধ্যে পলিটিশিয়ান, ইকোনমিস্ট অথবা নাগরিক সমাজ এইভাবে ভাগ না করে উই শুড বি থিঙ্কিং অফ ন্যাশনাল ডিসকাশনস, নট সেক্টর, মানে পলিটিশিয়ানদের কি আলোচনা হচ্ছে, ইট শুড বি ন্যাশনাল ডিসকাশনস যেখানে নানা ধরনের পার্টিসিপেন্ট আছে, পলিটিক্যাল পার্টি থেকেও আছে, সিভিক সোসাইটি থেকে আছে, সোশ্যাল, তৃণমূল, সব জায়গা থেকে আছে। শিক্ষা নিয়ে আমি যেমন দেখি বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে আমাদের শিক্ষা দর্শনটা আসলে কী হওয়া উচিত। I was accidentally education advisor for a year. তখন I resisted the temptation or the urging from quarters the education policy, because education policy is like one of the typical civil society initiative. Lots of people get
গোয়িং ইয়ে করে ভালো। আগে কুদরত হুদা কমিশন অফ 70s সেটাও অনেক ভালো আইডিয়া, সেগুলো ইমপ্লিমেন্ট হয়নি। তারপর একটা, এবং এখানে ইউ হ্যাভ দি আই এম অ্যাকচুয়ালি অলসো ভেরি ক্রিটিক্যাল অফ দি মিডল ক্লাস নিজেদের, বিকজ আমাদের লেন্স দিয়ে আমরা সমাজে সব কিছু দেখার চিন্তা করি। এবং যেমন থিঙ্ক অফ যে আমাদের এডুকেশন দর্শনে সার্বজনীনতা কতদূর নিয়ে যাব। প্রত্যেকের কি পিএইচডি করতে হবে বাংলাদেশে? এভরিওয়ান হ্যাজ টু বিকাম পিএইচডি। আর ডু দে ওয়ান্ট ইট? মাস্টার্স কি সবারই করতে হবে? ডু দে ওয়ান্ট ইট? মাস্টার্স করে তো তারপরে গিয়ে দেখা যায় যে আরেকটা টেকনিক্যাল কোনো করে তারপরটা দিয়ে চাকরি পাচ্ছে। কোথায় কদ্দূর সার্বজনীনতা যদি আমরা ঠিক করি যে ইয়ে পর্যন্ত, আইদার কলেজ পর্যন্ত অথবা ম্যাট্রিক পর্যন্ত, ওই পার্টটাকে টোটালি কোয়ালিটি করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সার্বজনীন করতে হবে, মানসম্মত করতে হবে। এখন আমাদের এক ধরনের ফিলোসফি, গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয় বানায় দাও, বাট বিশ্ববিদ্যালয়গুলোর মান কি? আজকে এই যে ঢাকায় কালকে যে রাতে মারামারি হলো, 7টা কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি যখন করা হয়েছিল, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কয়জন শিক্ষার্থী আছে? ইটস এ ম্যাসিভ। এবং ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আনফর্চুনেটলি ওই জব মার্কেটে গেলে ওদেরকে প্রথমেই নিচের দিকে ওদের সিবি রাখে। সো আমাদের তো শিক্ষার দর্শনটা ঠিক করতে হবে আমাদের, এবং ঠিক করতে হবে মানে এটা কোনো একজন বলে দিলে হবে না। উই নিড টু কনস্ট্রাক্ট এ কনসেনসাস। মানে এমন না যে আমি আরেকটা শিক্ষা কমিশন বানালাম এবং তারা, আমি এইসব কমিশন পলিসি ইত্যাদির at some point it may be necessary, but it is also a cop out, এবং মধ্যবিত্তের কর্মসংস্থানের একটা অন্যতম ক্ষেত্র হয়ে যায়। ওইটাও আবার ওই এক্সপার্টদের কাছে চলে যায়, এবং ওটা নিয়ে ইটস এ সেলফ সার্ভিং বাবল যার মধ্যে কাজ করে। শিক্ষা নিয়ে আমাদেরকে উই হ্যাভ টু কাম টু গ্রিপস যে বাংলাদেশ কোন পথে আগাতে চায়। আপনারা বললেন না কোন আমাদের গন্তব্য কি। আমি ফর এক্সাম্পল অ্যামং দি কান্ট্রিজ আই হ্যাভ সিন, আই ওয়াজ রিসেন্টলি ইন শ্রীলঙ্কা, খুব একটা ওখানে দেখলাম যে ওখানেও এই ধরনের হয়েছে, দে হ্যাভ গন ইট। বাট in terms of a type of, for example, South Korea is a type of country যেটা নিয়ে আমাদের আরেকটু গভীরভাবে ইয়ে, ওদেরও এই ইয়ে মূলত হিউম্যান ক্যাপিটালটাই মেইন ছিল, ওটার উপর ওরা ইনভেস্ট করে they have come so far, এবং 72-তে বাংলাদেশ and South Korea were on equal par in terms of per capita GDP. And where are they now? Difference-টা কোথায়? So শিক্ষার দর্শনটা ঠিক করতে হবে, সার্বজনীনতা কোথায় রাখতে হচ্ছে। এই যে আমি অধিকারের ধারণাটাও এক ধরনের, উই হ্যাভ টু কিছু টাফ মেসেজ যদি আলোচনার মধ্যে দিতে, উই হ্যাভ টু গিভ ইট। মানে অধিকারের ধারণাটা ওয়ের, কারণ আমি তো এটাকে ইটস এ কপার, আমি অধিকার এক ধরনের বলছি কিন্তু আসলে কোনো দিচ্ছি না। কৃষকের প্রাণান্ত চেষ্টা করে কৃষক বা যে কর্মরত মহিলা তার ছেলে মেয়ের জন্য পকেট খালি করে মাস্টার্স করে তারপরে বেকার বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি সার্বজনীন করেছি কিন্তু বেকার বানাবার জন্য। সো এইসব জায়গায় আমি আরেকটা, আই ক্যান পুট ইট ইন অ্যানাদার ওয়ে, আমরা যে এখানে বাংলাদেশ ইয়ে করছি না, আমাদের আলোচনাগুলো এক অর্থে একটা স্তর অতিক্রম করতে পারছে না। What are the hard choices বাংলাদেশের সামনে? হার্ড চয়েসেস, এগুলো পরিষ্কার করে উপস্থাপন করা দরকার। এই হার্ড চয়েসগুলো সামনে আনতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। It's a very good point. হার্ড চয়েসটাতে যদি একটু ফোকাস করি, লেটস সে the hard choices, আমরা যে শ্রমঘন অর্থনীতির কথা বলছি, যে হার্ড চয়েসেস যে আমাকে আপনার ডিসাইড করতে হবে যে আই মুভ অন টু হাই ভ্যালু জবস, আই মুভ অন টু হাই ভ্যালু এসএমইস। তার মানে হচ্ছে দেয়ার উইল বি এ ব্লিডিং, শর্ট টার্ম ব্লিডিং। শর্ট টার্ম ব্লিডিংকেও আপনার কনসিল করার উপায় আছে, হ্যাঁ। বাট এখন রাজনীতি, আমি যখন এই রাজনৈতিক সরকার বা আমি এই বিষয়গুলো নিয়ে যখন মন্ত্রী পরিষদ বা সচিবালয় পর্যায়ে কথা বলেছি, কথা হচ্ছে ভাই আপনারা এসব কথা বলেন, এই রিস্ক কে নিবে? আমরা পলিটিক্যাল সরকার এসব রিস্ক নিতে পারবো না। আজকে
এই যে আপনার আনরেস্ট হবে, লেবার আনরেস্ট হবে, হ্যাঁ। But what is your suggestion? I just want to... Let's say if we are shifting from low quality job to higher quality job, এখন এই শিফটটা তো র্যাপিড না, it's a gradual shift, we all understand it. Let's say in 5 years timeline we are gradually shifting it. কিন্তু এই প্রসেসে ফিয়ার করে যে যখন এই নীতিটা আসবে যে এখন যারা আপনার লোলি স্কিলড ওরা আনএমপ্লয়েড হয়ে যাবে। সো তো পলিটিক্যাল গভর্নমেন্টের সবসময় সেটা থাকে যে আমরা যদি এই প্রসেসটা নিতে যাই এখান থেকে লেবার আনরেস্ট তৈরি হবে। কিন্তু ওখানে আই ফিল ওয়্যার উই আর অলসো ফেলিং, মানে হাউ ডু ইউ ম্যানেজ দিস ট্রানজিশন, এক্স্যাক্টলি দ্যাট ইজ এ কি ইস্যু। সো বাট আই ফিল দ্যাট এই যে এক্সপার্ট ল্যাঙ্গুয়েজে যখন আমরা মুভ ফ্রম শ্রমঘন টু হাই ভ্যালু, it comes on as a not a transition, exactly, as a step 1 to step 2, এবং এটার যে একটা how you manage it while reducing the pain, কারণ এই পেইনের এগুলো আবার unfortunately these are also language from the international sort of organizations আছে। So I বলছি যে and partly because আমরা যেমন I feel আমরা যদি quickly jump on to the idea of the road drivers, দুটা সেক্টর আছে যেটা শ্রমঘন হতে পারে বাট হাই ভ্যালু হতে পারে। ওয়ান ইজ এগ্রিকালচার। এগ্রিকালচারকে আমরা we have been accustomed, politicians, economists and civil society at large, we have been, আমরা কৃষিকে অভ্যস্ত হয়েছি কৃষিকে একটা গতকালের খাত হিসেবে চিন্তা করা। ইজ দ্য ব্যাকওয়ার্ড সেক্টর। কৃষি মানে কৃষিকে ফেলে যদি আসতে পারে তাহলে বাংলাদেশে গিয়েছে। মাই পার্সোনাল ইয়েছে আই হ্যাভ লুকড অ্যারাউন্ড, আই হ্যাভ গন অ্যারাউন্ড, এগ্রিকালচার ইজ দ্য নেক্সট গ্রোথ ড্রাইভার বাংলাদেশের জন্য। ইফ ইট দেয়ার আর agricultural economic superpower like Denmark, Holland, New Zealand, etc. based on the agriculture, but agriculture কিন্তু শ্রমঘন হতে পারে এবং এটা একটা এক্সাম্পল। আদার এক্সাম্পল ইজ IT সার্ভিসেস, এগেন শ্রমঘন হতে পারে, হাই কোয়ালিটিও হতে পারে না মানে হাই কোয়ালিটি, এটা শ্রমঘন বলতে আমি লো কস্ট বলছি, দুটো একসাথেই হচ্ছে আর কি। হ্যাঁ, IT services is a vast sector যেখানে ideally suited for a country like Bangladesh, কিন্তু তার জন্য পলিসি ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তার জন্য এগিয়ে যাওয়ার জন্য অনেক জায়গায় আমাদের বিউরোক্রেটিক যে রেগুলেটরি ওয়ার্ল্ড আছে বিশ্বে, এটা কিন্তু ইজ এ প্রবলেম। কারণ এখানে ওই যে আমি রাজনৈতিক অর্থনীতির আরেকটা দিক হচ্ছে যে মানে ব্যুরোক্রেটসরা তো হ্যাভ টু বি দেয়ার, বাট ড্রাইভিং সিটে বসানো যাবে না। বাট আমি তো সেদিন একটা ইন্টারভিউ দিয়েছি প্রথম আলোতে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার হ্যাজ মেড এ ফেটাল এরার। আই ফিল তারা প্রথম থেকেই তারা বৈপ্লবিক আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, কিন্তু কর্মপন্থা বেছে নিয়েছেন একেবারে সেকেলে। তারা ওই ব্যুরোক্রেটদেরকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে কিন্তু আকাঙ্ক্ষা ব্যক্ত করে যাচ্ছেন সব বৈপ্লবিক। এসে একটা স্ববিরোধিতা এবং তার ফলশ্রুতি কিছু আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য বললাম যে এই যে শ্রমঘন, আমি বলছি ম্যানেজিং এই যে চয়েসেসগুলো, হার্ড চয়েসেসগুলো, ইন টার্মস অফ হার্ড চয়েসেস আই উড সে রাদার ওই যে এডুকেশন নিয়ে কি করবো, এই যে অধিকারের একটা ধারণা। এর মধ্যে একজনকে ইন্টারভিউ নিচ্ছিল, সেটার একটা উদাহরণ বলি যে হিউম্যান রাইটস এটা নিয়ে অধিকার, বলছে মামলা করারও তো অধিকার আছে। দেন আই চ্যালেঞ্জ যে মামলা করার অধিকার মানেটা কি? অধিকার হচ্ছে ন্যায় বিচারের। মামলা করার কোনো, you can't elevate মামলা করা to a constitutional right. Constitutional right is access to justice. এবং এখানে মামলা করার অধিকারের নামে এখন এই অন্তর্বর্তী সরকারের সময়ও all the bad practices, অজ্ঞাতনামা, এই কে করেছে মামলা তাকে যখন বলা হচ্ছে আমি তো চিনি না আসামিকে বলা হচ্ছে। এই যে আমাদের একটা হার্ড চয়েসের আমি মনে করি ইটস এ ফিলসফিক্যাল ইস্যু, যে অধিকারের ধারণাটাকে উই হ্যাভ টু রিয়েলি ক্ল্যারিফাই, পুট কনসেনসাস বিল্ড করতে হবে, বাউন্ডারিগুলো কোনটার
কীরকম এই শিক্ষাতে যেমন বললাম, শিক্ষার কি সার্বজনীন বেসিক এডুকেশন, কোয়ালিটি বেসিক এডুকেশন কিন্তু সার্বজনীন, এইটাই কিন্তু হায়ার এডুকেশন ইজ এ ডিফারেন্ট ম্যাটার। যে যেতে পারে, যেতে চায় তার জন্য, এবং বিশ্বব্যাপী যারা কাজ করেছে ইউহ্যাভ লুক অল দ্য কান্ট্রি। এবং ওটাতে তো আপনার একটা ব্যারিয়ার থাকতে হবে, এটা যদি এখন অ্যাক্সেসিবল এমন ভাবে করে দেয় যে সবাই চলে আসলো, যেটা আমি তো ওটা করছি এখন, প্রতি গ্রামে গ্রামে বিশ্ববিদ্যালয় করে একটা ভাড়া বাসার মধ্যে 3 জন শিক্ষক এবং দিয়ে বলছি যে বিশ্ববিদ্যালয়, কোনো ব্যারিয়ার নাই তো। সো যেটা তুমি আরেকদিন বলছিলে ইন ডিফারেন্ট শো, যেরকম যে বিয়ে করতে গেলে পরে বিয়ে পাস থাকবে, সো উই হ্যাভ দ্যাট। এটা কালচারাল প্রবলেম হয়ে গেছে, এটা কালচারাল প্রবলেম। বিভিন্ন রিফর্ম কমিশনের যে সেদিন দেখলাম স্থানীয় সরকার কমিশনের আমাদের খুবই ঘনিষ্ঠ লোক তোফায়েল আহমদ, তাদের একটা বক্তব্য দেখলাম যে স্নাতক, ওই স্থানীয় সরকার প্রতিনিধি হতে হলে স্নাতক লাগবে। দেখেন এখন যে এটা তো হচ্ছে যে দি কনসিট অফ দি এডুকেটেড মিডল ক্লাস, Right. নাথিং বাট দ্যাট। আপনি যদি শ্রীলঙ্কার কথা বললেন, যে শ্রীলঙ্কায় কিন্তু আপনার ম্যাক্সিমাম এ লেভেল, হ্যাঁ, এরপরে হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ওদের নাই, ওদের বাইরে বাইরে গিয়ে পড়তে হয় এবং কেউ পড়েও না। আই হ্যাভ কলিগস ফ্রম শ্রীলঙ্কা যারা আপনার হাই লেভেল পজিশনস আছে, জাস্ট এ লেভেল পড়া, এবং ওদের এ লেভেল ইজ মাচ হায়ার দেন আমাদের। কোয়ালিটি সার্বজনীন মানসম্মত সার্বজনীন শিক্ষার পরিমণ্ডলটা কি? প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ মেবি, এইটাকে মানসম্মত করতে হবে, এই জায়গায় নিয়ে যেতে হবে। এবং শিক্ষা নিয়ে তো কথা বলে আরো অনেক, যেমন শিক্ষার ড্রাইভিং সিটে কে আছে? ইজ নট দি শিক্ষক, ইজ দি শিক্ষা আমলা। শিক্ষা আমলা ইজ দি ড্রাইভার অফ দি শিক্ষা। তো সেখানে ওগুলোই হবে, প্রজেক্ট হচ্ছে কিনা, স্কুল বিল্ডিং হচ্ছে কিনা, এবং আপনার যে মানের হলে হঠাৎ করে যেগুলো হচ্ছে, আচ্ছা ঠিক আছে ইজি পাস করাই দাও, ওই পাশের হারটা এটা সূচক হিসাবে নিয়ে নিল। এবং আওয়ামী লীগ আমলে নাহিদ এবং মন্ত্রী ছিল যে ওরা তো অ্যাকচুয়ালি দে মেড ইট এ পলিসি, ইজি মার্কিং। হ্যাঁ, বিকজ মানে অ্যাটেইনমেন্টটা দেখাতে হবে যে 100 করে দিছি, সো আমরা সবাইকে প্রমোট করতে হবে। এগুলো তো আত্মঘাত। ওই নীরজ চৌধুরী একটা লিখেছে না, আত্মঘাতী বাঙালি, ওই একটা স্ট্রিক আমাদের আছে, ওই একটু বিকৃত। এখানে যদিও আমি একটা পয়েন্ট আনতে চাই যে জিলু ভাই যেটা বলছেন যে সিভিল সোসাইটি হ্যাজ এ রোল টু প্লে। আমি আপনাকে বলতে প্রশ্ন করতে, আপনি আমাকে প্রশ্ন করতেছেন, রাইট? সো কারণ হচ্ছে যে লেটস সে দ্য ডিসকাশনস দ্যাট উই আর হ্যাভিং টুডে, আজকে আমরা যে আলোচনা করছি এবং আমরা ব্যক্তিগতভাবে যে আরো কিছু প্ল্যাটফর্মস আমরা ক্রিয়েট করেছি আলোচনার জন্য, আমাদের কিন্তু উদ্দেশ্য ঠিক সেটাই, তাই না? যে গণমানুষের সাথে পলিসি মেকারসদের সম্পৃক্ততা। আমার মনে হচ্ছে যে এটার মাঝখানে একটা এন্টিটি মিসিং, যারা আপনার এই ব্রিজিংটা করবে যাতে করে পলিসি মেকিং বিকামস মোর গ্রাউন্ডেড এন্ড এভিডেন্ট বেসড। এটা নিয়ে আপনি একটু বলেন। সো ফার্স্টলি মানে আই উডন্ট প্রিজিউম যে আই স্পিক ফর গণমানুষ প্রথমে। হ্যাঁ, মানে আই ভেরি মাচ, মানে জিলুর ভাই যে যাদেরকে ক্রিটিসাইজ করলেন, আই ফল ইন টোটালি যে সো আই ফল ইন দ্যাট ট্র্যাপ। হ্যাঁ, বাট we should be open to মানে এই টাইপের ইন্ট্রোস্পেকশন ইজ অ্যাবসলিউট ভেরি ভেরি ভাইটাল অ্যান্ড ভেরি ওয়েলকাম আর কি। সিভিল সোসাইটি কথাটাই তো হ্যাজ বিকাম লাইক এ মানে একটা ইজ এন ইস্যু, হ্যাঁ, মানে কন্ট্রোভার্সিয়াল ফর হিস্টোরিক্যাল রিজনস। বাট জিনিসটা তো আসলে ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল স্পেস দ্যাট ইজ নট পার্টিজান পলিটিক্স, হ্যাঁ, and that is not bureaucracy or that is not an organ of the state. এরকম একটা স্পেস তো দরকার। এরকম একটা স্পেস না থাকলে পরে তো ফাংশনিং ডেমোক্রেসি হবে না। হ্যাঁ, এরকম একটা স্পেস যদি না থাকে তাহলে পরে তো পলিসি মেকিং ইজ অলওয়েজ গোয়িং টু বি ব্যুরোক্রেসি। অ্যান্ড ব্যুরোক্রেসি তো মানে অ্যাজ এন ইকোনমিস্ট, মাইক্রো ইকোনমিস্ট আমরা সবাই জানি যেরকম যে সবাই তো সেলফ ইন্টারেস্টেই ও ইয়ে করবে, তাই না? সো ও তো ওর মার্কেটটা প্রোটেক্ট করে রাখতে চাইবেই। ও তো বলবেই যেরকম যে আমি এডুকেশন এক্সপার্ট, আমি অনেক কিছু জানি, হ্যাঁ, জাস্ট লিভ ইট টু মি, আই উইল মেক শিওর যে ইয়ে আর কি, রাইট? পলিটিশিয়ান তো সবসময় চাইবেই যেরকম যে ঠিক আছে তুমি যখন বলতেছো দ্যাটস দ্য ইজি থিং টু ডু, আমরা পলিসি করবো এভাবে সবাইকে পাস করাই দিব, বিকজ দ্যাটস হাউ আই এম গোইং টু গেট ওয়ার্ল্ড ব্যাংকের মানি, যে বাংলাদেশ হ্যাজ ইমপ্রুভড, সো ফ্যান্টাস্টিক ইয়ার, কেএসডিজি হয়ে গেছে, এমডিজি হয়ে গেছে টাইপের জিনিস।
সো ওই জন্যই এই জিনিসটা আমাদের করতে হবে। অ্যাবসলিউটলি এবং সিভিক স্পেসটা তো ইজ ভাইটাল। এবং বাট একটা আই ওয়ান্ট টু আস্ক বোথ অফ ইউ একটা কোয়েশ্চেন ইফ আই মে, প্লিজ। সেটা হচ্ছে যে মানে আমরা একটা ফর্মুলেশন ছিল এবং ইনফেস কারেক্ট প্রি অগস্ট বাংলাদেশকে যখন বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে শ্রিঙ্কিং সিভিল স্পেস, তাই না, যে সিভিল স্পেস অগস্ট তো শুড হ্যাভ অ্যান্ড হ্যাজ মানে ওই যেই কারণে শ্রিঙ্কিং সিভিল স্পেস ছিল দ্যাট কজ সেই কারণটা বাতিল হয়ে গেল অগাস্টে। কিন্তু হোয়াট ইজ ইউর সেন্স মানে সিভিল স্পেসের বর্তমান অবস্থাটা কি, মানে যে ওখানে শ্রিঙ্ক করার তো এখন তো বলতে যদি পারে যে শ্রিঙ্কিং যে কারণগুলো নাই, সুতরাং ইট শুড বি ব্লসমিং ইন এ বিগ ওয়ে। হোয়াট ইজ ইউর সেন্স? No, you should go first, because আমার ব্যক্তিগত অভিমত বলি, আপনার দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে 3rd and 4th August যখন এই সিচুয়েশনটা হচ্ছে, I was writing profusely to a lot of let's say civil society members যে আমাদের সিভিল সোসাইটি হ্যাজ বিকাম করাপ্ট, ডিফাঙ্কড, এটা কাজ করছে না বলে আজকে আমাদের এই পরিস্থিতি। We need to band together and we need to come together and start stating our let's say position clearly. And I was failing. I was absolutely failing. কেউ রেসপন্ড করছে না, কেউ আগায় আসছে না। I was very frustrated. আচ্ছা, post 5th August আমরা যদি দেখি সেটা হচ্ছে যে blossoming of civil society activity এবং we all took deliberate action. এখন সেইখানে যে কমনালিটিটা আমি দেখছি, I spoke with people from all sections যারা হয়তো অ্যাক্টিভ পার্টিসিপেন্টও হবে না on the civil society actions, but আমাকে এটা বলেছে যে প্লিজ take this action, we will support. So there are two groups. একটা হচ্ছে যারা অ্যাক্টিভলি সামনে আসতে চায় না, they want to contribute. আরেকটা গ্রুপ হচ্ছে there is a full consensus যে we need a strong civil society to arise. এবং সেখানে যেটা দেখছি এবং শুনছি, the need from the people is যে যারা শুনছেন তারা অপমানিত বোধ করবেন না, আহত হবেন না, বাট সাধারণ মানুষের যে ধারণা সেটা হচ্ছে যে আমাদের আগের প্রজন্মের সিভিল সোসাইটি হ্যাজ ফেইলড, যে থ্রু দ্য পলিটিক্যাল প্রসেস, দীর্ঘ পলিটিক্যাল প্রসেস অ্যান্ড সো অন সো ফোর্থ, দ্যাট হ্যাজ ফেইলড অ্যান্ড এ নিউ সিভিল সোসাইটি নিডস টু ইমার্জ। এটাই আমি শুনছি এবং আমি দেখছি। যদি ভাই আপনার কি অভিমত? সো জিদুর ভাই, আপনার সাথে আমার লাস্ট ইন্টারাকশন যেটা হয়েছিল, ইউ রিমাইন্ডেড মি অ্যাবাউট দ্যাট শোটা শুরু হওয়ার আগে, লাস্ট উইক অফ জুলাই, so 29th or 30th of July, and it was a Forum for Bangladesh Studies এর একটা ওয়েবিনার on I think the economic impact of the uprising, এরকম কিছু একটা ইয়ে ছিল, মানে কি হতে যাচ্ছে, হোয়াট এভার দ্য টাইটেল ওয়াজ, বক্তব্যটা হচ্ছে যে কি হতে যাচ্ছে টাইপের থিং। And I think I was quite despondent, but you were upbeat. I think you were saying এরকম যে okay, Bangladesh is on the cusp of something new. Bangladesh is on the cusp of massive change, whereas I was like, okay, we have been here before. This is a very repressive regime, and they have clamped down. They have killed a lot of people, and they would prevail in the short term, which basically means that there's more pain, more suffering. Being an economist, I was talking more about the economic side of things. যেরকম যে এটার তো একটা ইকোনমিক কস্ট হবে, এই গভর্নমেন্ট তো সেটা আবার ওই মানুষের উপরেই চাপাবে, আরও রিপ্রেশন হবে, আরও রিজার্ভ, এটসেট্রা এটসেট্রা, এই আর কি। সো আই উড look back on that, and I think you were on the money, because we were literally on the cusp. 29th 30th of July, 6 দিন বাকি মাত্র। হ্যাঁ, সো তখন আমার যেটা মনে হয়েছিল যে যদি আমি তখন বাইরে ছিলাম, বাট ক্লোজ অ্যাটলিস্ট পার্সোনাল ফ্রেন্ডসের মাধ্যমে what I was feeling was that a psychological threshold had been crossed. একটা মনস্তাত্ত্বিক স্তর অতিক্রম হয়ে গেছে বাংলাদেশে। এবং এটাকে আমি বলবো যে খুব একটা প্ল্যান কিছু ছিল না, কিন্তু অনেক সময় যেটা প্রয়োজন, যেমন 2023-এ বিএনপি সারা বছর ধরে কিন্তু একটা মুড তৈরি করেছিল, এক ধরনের পলিটিক্যাল চেঞ্জ, মানে ইলেকশন হবে,
তারা করেছিল বটে, তাই না? দে মোবিলাইজ পিপল, তাদের লোকজন বিভিন্ন জায়গায় এসেছিল, বড় বড় সমাবেশ ইত্যাদি, বাট 28 অক্টোবর ওয়াজ দিয়ে পারলো না। হোয়াট দে ল্যাকড, তাদের প্ল্যানিং ছিল, মোবিলাইজেশন ক্যাপাসিটি ছিল, কিন্তু যেটা তারা আনতে পারে নাই অন দি স্টেজ, সেটাকে আমি বলবো যে ভয়হীন উদ্যোগ, মানে ইংলিশে যদি বলি ফিয়ারলেস এজেন্সি। অগাস্টে প্ল্যানিং ছিল না, ছিল না, কিন্তু আমার তখন মনে হলো, আমি ওখান থেকেই একটা উত্তাপ ফিল করছিলাম যে একটা মনস্তাত্ত্বিক স্তর অতিক্রম করা হয়েছে। উই আর নট কনসার্ন কি হবে, ইকোনমিক ইম্প্যাক্ট কি হবে, ইট ডাজন্ট ম্যাটার, ইট হ্যাজ নাও crystallized to a existential point. This regime, this system, this arrangement has to go. So তখন কিন্তু আর কোনো ক্যালকুলেশনেরও আলোচনা আমার কাছে সেরকম মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আই ওয়াজ আপবিট। আমার মনে হচ্ছে যে ওই ফিয়ারলেস এজেন্সি লেভেলে একটা জায়গায় আসছে ওয়ার আর উই আর বিয়ন্ড ক্যালকুলেশন। আমরা কি হবে, এটার কি কস্ট বেনিফিট অ্যানালাইসিস, উই আর বিয়ন্ড দ্যাট। মানে উই আর ইউনাইটেড, উই বলতে আমরা যার যে ইট মাস্ট হ্যাপেন, ইট মাস্ট হ্যাপেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়াজ এ বিট আমি এখনো ওই যে আই বিন রাইটিং অলসো, অন্তর্বর্তীকালীন সরকারের ওয়ান অফ দি দুর্বলতা আমি দেখেছি এই যে আমি মনে করি এই ধরনের ট্রানজিশন পিরিয়ডে ওই যে নার্চারিং, কনসলিডেটিং এ ন্যাশনাল মুড ইজ ভেরি ক্রিটিক্যাল। Absolutely. The mood itself is a bigger resource than 5 billion from World Bank. Sure. Or IMF or Sure. any other organization. The mood can do the wonders actually. কিন্তু ওই মুডটাকে আমরা প্রায়োরিটাইজ করা হয়নি। মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমি দেখেছি দে হ্যাভ গন ইনটু রিফর্ম করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু ইউ লুক এট ইট, মুড ইজ ফ্র্যাকচার্ড এট দিস পয়েন্ট ইন টাইম। কিন্তু ইটস নট গন, মানে ওই ডিপার লেভেলে মানুষ কিন্তু ইয়েটা আছে, দে ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু এনি অফ দি প্রি অগাস্ট সিচুয়েশন, দে ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড এটসেট্রা, দে হ্যাভ মেনি পাথওয়েজ এটসেট্রা। কিন্তু এই মুডের বিষয়টা আমি মনে করি ইজ এ রিসোর্স ইন এ নেশনস লাইফ, এবং এটাকে কিভাবে নার্চার করা যায়, ধরা যায়, এবং এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না। আমি মনে করি সিভিল অ্যাক্টার্স, we are not here only to provide the solutions. Right. We are also here to provide that encouragement, to consolidate the mood, এবং এক ধরনের ট্রাস্ট বিল্ডিং। কারণ অনেক সময় আমরা মনে করি there is a moment for expertise, there is a moment for trust. মানে এক্সপার্টিস একটা মোমেন্টে খুব ইম্পর্টেন্ট হয়, বাট নট এভরি মোমেন্ট ইজ ফর এক্সপার্টিস। একটা প্রশ্ন করতে চাই, ট্রাস্ট বিল্ডিংয়ের প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কালচারালি আমরা যেটা দেখি প্রবণতাটা, সেটা হচ্ছে যে ক্রিটিসাইজ করা মানে হচ্ছে তুমি আমার বিরোধিতা করলা। এটা একটা হিউজ কালচারাল প্রবলেম দ্যাট নিডস টু চেঞ্জ। আমরা যখন ক্রিটিসাইজ করছি আমরা কারেকশনের জন্য বলছি, আমরা বলছি না যে তুমি খারাপ, আমরা যে তোমার অ্যাকশনটা ঠিক হচ্ছে না। এটা এই সরকারের ব্যাপারেও একই ঘটনা ঘটছে। তো আমরা যখন বলছি যে এই অ্যাকশনসগুলো ঠিক, আপনি যেটা বলেন মুড সেটিং, আমরা এটাও বলেছি যে আপনার যে সরকারের উচিত ছিল এসে মাত্র সবাইকে দিক নির্দেশনা দেওয়া, এই পলিটিক্যাল পার্টি আপনারা এটা করেন, হ্যাঁ ব্যুরোক্রেসি আপনারা এটা করেন, সবাইকে একটা টার্মস অফ রেফারেন্স দেওয়া, নিজেকে একটা টার্মস অফ রেফারেন্স দেওয়া, তাহলে সবাই কাজে নামলো, রাষ্ট্র গঠনে নামলো। এই ডিরেকশনটা তো নাই। সো as much as I understand the civil society has a role, প্রশ্ন হচ্ছে সিভিল সোসাইটিকে কিছু সিভিল সোসাইটি যদি ক্রিটিক করে তাহলে হচ্ছে সে সরকার বিরোধী। But so what's the problem? আমাকে সরকার বিরোধী বলছে, I am not bothered about it. না, acceptance নাই, জিনিসটা হচ্ছে যে acceptance। I think here I would challenge both of you, okay, because but we are on the same page. Of course. And unless we challenge each other, Sure. তাহলে তো সবাই মানে আমরা তো চ্যালেঞ্জ টু প্রিমেচিউর ঐক্য ইজ এ প্রবলেম অলসো। আমরা ঐক্য চাচ্ছি না, আমরা চাচ্ছি চ্যালেঞ্জ করব, কিন্তু সেটা চ্যালেঞ্জ সেটা করতে চাচ্ছি যে সিভিল সোসাইটি ডাজ নট নিড টু ওয়েট ফর দ্য এন্ডোর্সমেন্ট অর দি প্রশংসা অর পিঠে তালি দেওয়া। উই ফিল দিস ইজ রাইট, উইল গো অ্যাহেড এন্ড ডু ইট। দিস ইজ দ্য মুড উই হ্যাভ টু কনসলিডেট উইদিন দ্য কান্ট্রি। 6 months on from আমাদের লাস্ট কনভারসেশন ইন দ্যাট ডেসপন্ডেন্ট জুলাই, তার থেকে 6 মাস হয়ে গেছে। আই থিঙ্ক লুকিং এট দ্য টাইম, আই থিঙ্ক দিস ইজ দ্য হাই পয়েন্ট যেখানে
মানে আই উড লাইক টু ড্র দ্য কনভারসেশন, মানে এটা তো আলোচনা করতেই থাকতে পারি, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি যে বাই দ্য টাইম ইটস গোয়িং টু এয়ার, ইটস গোয়িং টু বি অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু মানে আমাদের বিজয়ের 6 মাসের কাছাকাছি হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং, যেরকম যে উই ডোন্ট নিড ইউর এন্ডোর্সমেন্ট, we can speak up on what we feel is right, and we must on that motto, on that spirit. Zilur bhai, thank you so much for coming. Thank you for